আর কি আমরা এর আগে চ্যাপ্টার 1 2 3 করছি। আমরা ধারাবাহিক ভাবে চ্যাপ্টার গুলো করতেছিলাম। আজকে চ্যাপ্টার 4 এর এই প্রশ্নটা দেখবো। চ্যাপ্টার 4 এ অনেকগুলা প্রশ্ন আছে, এর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ। এটা 2014 সালে আর কি আসছিল আমাদের বোর্ডে। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমরা আজকে দেখবো। ধারাবাহিক ভাবে এই চ্যাপ্টারের বাকি প্রশ্নগুলাও দেখবো। হ্যাঁ, তো আমরা শুরু করি আমাদের আজকের আরেকটা বিষয়, সেটা এই চ্যাপ্টারের যে ম্যাথ গুলা আছে, আমরা এই থিওরি ক্লাসগুলো শেষ করে আমরা ম্যাথ গুলা দেখা শুরু করবো, কিংবা সবগুলা চ্যাপ্টারের থিওরি গুলা আগে শেষ করে দেবো আর কি। থিওরি গুলা শেষ করার পরে ম্যাথ গুলা করবো আর কি। ম্যাথ গুলা খুব সমস্যা হবে না, কারণ দুই একটা সূত্র দিয়েই প্রায় সব ম্যাথই আছে। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এটা শুরু করি। আর চ্যাপ্টার 3-এরও কিছু ম্যাথ আছে যেগুলা করানো হয়নি। আপনারা নিজেরা একটু ম্যাথ গুলা দেখার চেষ্টা করবেন। সূত্রটা খুবই সোজা, যদি না পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন, অথবা আমি ওগুলা থিওরি ক্লাসগুলো শেষ করে আমি ম্যাথ ক্লাসগুলো নেবো। ওকে, এখন দেখেন প্রথমে প্রশ্নটা দেখি। যে দেখাও, যে প্রশ্ন এভাবে থাকবে যে দেখাও যে রুদ্রতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা গামা গুণ খাড়া। ঠিক আছে, তো এটা আমাদের প্রশ্ন দেওয়া থাকবে। তো প্রশ্নের তো দেখতেই পাচ্ছেন, মূলত ফিজিক্সের প্রশ্নগুলো মোটামুটি কি টাইপের, মুখস্থ টাইপের, থিওরি থিওরি টাইপ যেহেতু, তো থিওরি গুলো মোটামুটি ধরে নিয়ে কাজ শুরু করতে হয়। তো ওই টাইপের আমরাও আজকে কথাবার্তা গুলা ধরি বা মনে পড়ে, এই ধরনের কথাবার্তা গুলা দিয়ে শুরু করব। তো আমরা ফিজিক্স 2-তে অনেকগুলা প্রশ্ন দেখেছি, সবগুলা প্রশ্নতেই আমরা মোটামুটি চিত্রের দিকে আগে আমরা লক্ষ্য করতেছিলাম। চিত্র থেকে মূলত আমরা বর্ণনটা লেখার চেষ্টা করছিলাম। এবং আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা যে চিত্র আঁকতেছিলাম, এখান থেকে কিছু বর্ণনা টাইপের কথাবার্তা থাকে, কিছু হিসাব থাকে, তাই না? তো এই প্রশ্নটার ক্ষেত্রেও কি থাকবে, চিত্র থেকে বর্ণনা আসবে এবং এর সাথে কিছু হিসাব থাকবে। তো হিসেবেও আমাদেরকে কি প্রমাণ করতে হবে, আমরা এই প্রশ্নকে দুই ভাবে প্রমাণ করব। একটা লেখের মাধ্যমে প্রমাণ করব যে সমষ্ণর থেকে রুদ্রতাপীয় প্রক্রিয়াটা গামা গুণ খাড়া, কিংবা সমষ্ণ রুদ্রতাপীয় যে লেখটা থাকে এটা কি একটু খাড়া আর কি, সমষ্ণের থেকে রুদ্রতাপীয়টা খাড়া। আর আবার আমরা হিসাবের মাধ্যমেও দেখবো যে এটা ঠিক কিনা। ওকে, তাহলে এখন আমরা একটু চিত্রের দিকে দেখি। তো চিত্রটা আপনারা কি করবেন, এই যেখানে চিত্র আছে, চিত্রটা আপনারা আঁকবেন। কোন জায়গায় আঁকবেন আমি দেখা দিচ্ছি একটু আগে, একটু পর। তো প্রথমে এখানে দেখেন, এই যে দুইটা রেখা আছে, ঠিক আছে, এটা একটা আর কি এটা একটা, ঠিক আছে। তো কোনটা সমষ্ণ কোনটা রুদ্রতাপীয় সেটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি। আর আমরা এইদিকে একটা অক্ষর নিছি, এই অক্ষরটার নাম দিচ্ছি পি, আর এইদিকে যে অক্ষরটা নিছি এটা আর আমরা ভি ধরছি আর কি। তো এটা বই থেকে তোলা হয়েছে, যে কারণে চিত্র 4.14 এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে। এটা লেখার দরকার নেই, সমীকরণ এটাও দেখার দরকার নেই। শুধু বলবেন, কিংবা চিত্র 1 দিতে পারেন, এটা যে চিত্র 1 বা 1 নং চিত্র থেকে স্পষ্ট বোঝা যায়, এই জায়গাটাতে যখন আসবেন তখন লিখবেন। ওকে, এর আগে আমরা বর্ণনাটা একটু দেখে আসি। যে এখানে দেখেন, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ অথবা রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কোনো আদর্শ গ্যাসের চাপ, তাহলে কোনো আদর্শ গ্যাসের চাপ, তো কোনো আদর্শ গ্যাস কিংবা আদর্শ গ্যাসের সমীকরণ এগুলা আপনারা আগে থেকে পরিচিত, কিংবা আমরা আগের চ্যাপ্টারে যে পড়ছিলাম সেখানে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ লিখছিলাম, তাই না? তো আদর্শ গ্যাসের চাপ, আয়তন ও পরিবর্তনকে, চাপ ও আয়তনের পরিবর্তনকে, আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনকে যদি লেখ চিত্রে প্রকাশ করি, সহজ একটা কথা, যে সমষ্ণ অথবা রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কোনো আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনকে, চাপ দেখতেছিলাম যে এইদিকে পি, পি থেকে চাপ, আর এদিকে আমরা লিখছিলাম ভি, চিত্রটা দেখলাম, ঠিক আছে। তাহলে এই দুইটার পরিবর্তনকে লেখ চিত্রের মাধ্যমে প্রকাশ করলে ওই লেখকে, ঠিক আছে, এই যে লেখকে সমষ্ণ অথবা রুদ্রতাপ লেখ বলা হয়। তাহলে এটা সহজ কথা একটা। এরূপ লেখ অঙ্কনে সাধারণত আয়তনকে, আমরা আয়তনে যে ভূমি অক্ষ বরাবর লিখছি, এবং চাপকে, ঠিক আছে, পি, এই পি চাপকে উলম্ব অক্ষ বরাবর স্থাপন করা হয়। একে পি থেকে ভি লেখচিত্র বলা হয়ে থাকে, ঠিক আছে। এগুলো মুখস্থ টাইপের কথাবার্তা। আমাদের এই যে পিভি যে লেখ চিত্র, ঠিক আছে, এই লেখের উপর একটি কোনো বিন্দু এম আমরা বিবেচনা করব। এটা আবারও বলছি, থিওরি টাইপের পড়াশোনাগুলা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। কোনো কিছু ধরে নিচ্ছি কিংবা ধরতেছি কিংবা মনে করতেছি, এই টাইপের কথাবার্তা দিয়ে কিন্তু শুরু হয়ে যায়। তো এখানে এই যে এখানে একটা বিন্দু দেখেন এম, ঠিক আছে, এম বিবেচনা করা যাক এই লেখ চিত্রের উপরে। এই ভি এবং পি কিংবা পিভি এই লেখ চিত্রের উপর একটা বিন্দু এম আমরা বিবেচনা করলাম, যেখানে এম বিন্দুকে কোনো আদর্শ গ্যাসের চাপ, এই যে এম যে বিন্দু, এই বিন্দুকে আদর্শ গ্যাসের, এখানে দেখেন চাপ, আয়তন, তাপমাত্রা, তিনটা জিনিস। তাপকে তাহলে পি দ্বারা প্রকাশ করা হয়। এরপর
আয়তনকে প্রকাশ করা হয় কি দ্বারা? ভি দ্বারা। তাপকে প্রকাশ করা হয় টি দ্বারা, তাই না? সেগুলো এখানে বলছে যে যথাক্রমে পি, ভি ও টি। তাহলে চাপ, আয়তন ও তাপমাত্রা কি যথাক্রমে এগুলা। এখন গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করলে বা সংক্রমিত করলে বা ছোট করলে, সংকুচিত করলে, ঠিক আছে? তো সমষ্ণ প্রক্রিয়াটা কি? সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে ধীর গতি প্রক্রিয়া। আপনারা আগে থেকে জানেন, ইন্টারমিডিয়েট পড়ছেন। সমষ্ণ এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া। রুদ্রতাপীয়টার পরিবর্তনটা কি? দ্রুত গতিতে পরিবর্তন হয় এবং সমষ্ণটা ধীরে ধীরে পরিবর্তন হয়, ঠিক আছে? তো সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করলে এর আয়তন হ্রাস পায়। যেমন আমরা যদি একটা সিস্টেম বিবেচনা করি, সাপোজ ধরলাম যে এটা একটা সিস্টেম, এখানে একটা পিস্টন লাগানো আছে, ঠিক আছে? আর এটার মধ্যে কি আছে? গ্যাস আছে, গ্যাস আছে। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? আমাদের এই যে পিস্টনটা, এটাকে ধীরে ধীরে যদি আমরা চাপ প্রয়োগ করি, মানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তো ধীর গতির পরিবর্তন, এটা ধীরে ধীরে চাপ প্রয়োগ করতে হবে। তো এটা চাপ প্রয়োগ করলে অবশ্যই এটাতে কিন্তু তাপেরও একটা বিষয় আছে, ঠিক আছে, টি। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে মানে তাপ সমান থাকবে। এই যে সিস্টেমের ভিতর চাপ প্রয়োগ করার ক্ষেত্রে যে তাপ উৎপন্ন হবে সেটা, এবং এটা এই চাপটা আগের তাপের থেকে একটু বেড়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তাপ বাইরে বের হয়ে আসতে পারে সিস্টেমে। অর্থাৎ তাপটা হচ্ছে যতটুকু বাড়বে সেতটুকুই হচ্ছে বাইরে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ তাপটা সমষ্ণ মানে কি? সমান তাপ থাকবে, সমান উষ্ণ, সমান তাপ থাকবে। তো যখন চাপ বাড়বে, আমরা যদি পিস্টনটাকে নিচের দিকে ধীরে ধীরে নিয়ে আসি, ধীরে ধীরে কি নিয়ে আসি পিস্টনটাকে, সেক্ষেত্রে কি হবে? চাপ কি বাড়তেছে। সেক্ষেত্রে চাপ বাড়লে আয়তনটা কমে যাচ্ছে না? আগে পিস্টনটা এখানে ছিল, তখন গ্যাসের আয়তন বৃদ্ধি ছিল, এখন নিচে আসছে, তখন গ্যাসের আয়তনটা অবশ্যই কি হয়েছে? কমে গেছে। তাহলে সেটাই এখন বলা হবে এখানে যে চাপ এবং কি, চাপ বাড়তেছে, চাপ কি বাড়তেছে এবং আয়তন কি কমতেছে, ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়া, এবং তাপটা কি এখানে স্থির। তো দেখি কি বলতেছে যে এইটা মূলত কি সমষ্ণ প্রক্রিয়া, যে সমষ্ণ প্রক্রিয়ায় সংক্রমিত করলে আয়তন হ্রাস পায়। তাহলে দেখলাম কি আয়তন হ্রাস পাচ্ছে এবং চাপ কি বেড়ে যাবে, চাপ অবশ্যই কি বাড়তেছে। কারণ কি আগে যে পরিমাণ হচ্ছে গ্যাসের চাপ ছিল এখানে, এর যদি আয়তনটা কমে যায় তাহলে এই কম জায়গাতে আহ এর হচ্ছে চাপটা আরো বাড়ে যাচ্ছে না? গ্যাসের ছোটাছুটি হচ্ছে কম জায়গাতে বেড়ে যাচ্ছে, কম জায়গা পাচ্ছে, তাহলে চাপটা বেড়ে যাচ্ছে, এরকম একটা বিষয়টা। এখন যদি এ বিন্দু, এই যে এ একটা বিন্দু আমরা কল্পনা করছি, এ বিন্দুর গ্যাসের পরিবর্তন চাপ ও আয়তন নির্দেশ করে। এই যে এ বিন্দু, ঠিক আছে, এই এ বিন্দুটা গ্যাসের চাপ ও আয়তন নির্দেশ করে, তবে এ এম বি, ঠিক আছে, এই এ এম বি, এই রেখাটাকে বলবো আমরা সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ ধীরে 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 পরিবর্তন হয়েছে, ঠিক আছে? চাপ বাড়ছে, আয়তন কমছে, চাপ বাড়ছে কি আয়তন কমছে, এদিকে যেহেতু আয়তন, এদিকে কি চাপ। ওকে, তাহলে নির্দেশ করে এ এম বি হবে সমষ্ণ লেখ। তাহলে এ এম বিটা সমষ্ণ লেখ কেন? কারণ হচ্ছে কি এটা ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। আবার একইভাবে রুদ্রতাপ প্রক্রিয়ায় গ্যাসকে যখন আমরা সমপরিমাণে সংমিশ্রিত করব, তখন গ্যাসের তাপের উদ্ভব ঘটবে। এখন রুদ্রতাপীয় রাখতে হবে যে রুদ্রতাপীয় যখন প্রক্রিয়া আমরা হচ্ছে করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাপ কিন্তু যে উৎপন্ন হবে এই রুদ্রতাপীয় প্রক্রিয়ায়, তাপটা হচ্ছে রুদ্র থাকবে, এটা কিন্তু বাইরের সিস্টেমে বাইরে যাইতে পারবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তাপ কিন্তু বাড়বে। এবং এই পিস্টনটাকে আগে আমরা হচ্ছে ধীরে 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 করতেছিলাম নিচের দিকে, কিন্তু রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কি হবে? পিস্টনটাকে হঠাৎ করে কি, হঠাৎ করে নিচের দিকে ডাবায় দেওয়া হবে, অর্থাৎ খুব দ্রুত কাজটা হয়ে যাবে, ঠিক আছে, রুদ্রতাপীয় প্রক্রিয়ায়। সেক্ষেত্রে অবশ্যই তাপ কি উৎপন্ন বেশি হবে এবং চাপও বাড়তেছে, আয়তনও কমবে, ঠিক আছে, এটার ক্ষেত্রেও। তা আবার রুদ্রতাপ প্রক্রিয়ায় গ্যাসকে সমপরিমাণে সংমিশ্রিত করলে গ্যাসের তাপ উদ্ভব ঘটবে, যা গ্যাসে আবদ্ধ থাকবে, ঠিক আছে, এখানে আবদ্ধ থাকবে, ফলে চাপ অধিক পরিমাণে কি বৃদ্ধি পাবে। তো তাপও বাড়ছে, আবার হচ্ছে কি আয়তনও কমে গেছে, সেক্ষেত্রে চাপটা কি আরো বেশি হয়ে যাবে, কারণ গ্যাসের ছোটাছুটির পরিমাণটা আরো বেশি হয়ে যাবে তখন। এই ক্ষেত্রে গ্যাসের চাপ ও আয়তন সি বিন্দু যদি আমরা কল্পনা করি, সি বিন্দু যদি কল্পনা করি, এই সি বিন্দু দ্বারা নির্দেশিত হলে, এই যে সি এম আগে থেকে আমাদের একটা বিন্দু ছিল, এই বিন্দু দিয়ে এই যে ডি বিন্দু পর্যন্ত যে আসলো, ঠিক আছে, এটাকে বলা হবে রুদ্র প্রক্রিয়া। কারণ কি হঠাৎ করে যখন আমরা হচ্ছে চাপ প্রয়োগ করছি, হঠাৎ করে যখন চাপ প্রয়োগ করছি তখন কি অবশ্যই চাপটা অনেক বেশি এবং আয়তনটা কি কমে গেছে, অনেক দ্রুত কমে গেছে, ঠিক আছে, যে কারণে চাপটা দেখেন এখানে অনেক বেশি প্রথমের দিকে, ঠিক আছে, প্রথমের দিকে চাপটা কি অনেক বেশি কিন্তু, এবং দ্রুত কিন্তু কি হয়েছে, চাপের পরিবর্তন হয়েছে, এইদিকে আয়তনটাও দ্রুত কমে গেছে, ঠিক আছে, যে কারণে এই লেখটা এরকম। তাহলে সোজা বাংলা ভাষায় এই লেখটা যখন আপনারা অঙ্কন করবেন তখন এই কথাগুলো কিন্তু লিখে দিবেন যে রুদ্রতাপ প্রক্রিয়ার জন্য লেখটা এরকম হবে এবং সমষ্ণের জন্য এরকম হবে, ঠিক আছে।
ওকে, আপনারা যত মানে সহজভাবে মনে রাখতে পারেন ততই ভালো, পরীক্ষার হলে গিয়ে দ্রুত লিখতে পারবেন। তাহলে এই লেখকে রুদ্রতাপ লেখ বলা হয়। ঠিক আছে, তো কি বলছিলাম যে চিত্র এই যে 4.1 বা 14 এটা লেখার দরকার নাই, এখানে আপনারা হচ্ছে চিত্র 1 দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন যে 1 নং। চিত্র থেকে স্পষ্ট বোঝা যায় যে সমষ্ণ লেখা, এই যে সমষ্ণ যে লেখ, ঠিক আছে, এটার থেকে যে এই যে রুদ্রতাপীয় যে লেখটা পাইলাম, এই লেখটা কি, এটার থেকে এটা কি খাড়া না, সেটা বলা হয়েছে যে অপেক্ষা রুদ্রতাপ লেখ কি বেশি খাড়া। ঠিক আছে, এখন আমরা এটা কি লেখ চিত্রের মাধ্যমে দেখলাম, এটাকে আমরা হচ্ছে এখন গাণিতিক ভাবে দেখবো। এটাকে কি দেখবো, গাণিতিক ভাবে দেখবো। ওকে, তো গাণিতিক ভাবে আমরা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করব। তো আহ গাণিতিক ভাবে একটু প্রমাণ করি। এখন এই সূত্রটা আমরা আগে থেকেই জানি, তাই না? আমরা আগে একটা হচ্ছে উদাহরণ থিওরি করছিলাম, ওখানে দেখছিলাম যে পিভি ইকুয়াল ধ্রুবক আসে, কিংবা হচ্ছে এটা আপনারা হচ্ছে ইন্টারমিডিয়েট পেয়ে থাকবেন আর কি, কেমিস্ট্রি বইয়ে, যে সমষ্ণ প্রক্রিয়ায় পিভি ইকুয়াল ধ্রুবক এটা লেখা যায়, এটা একটা সূত্র। ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়া। আর রুদ্রতাপীয় প্রক্রিয়ায় পিভি গামা ইকুয়াল ধ্রুবক, আমরা হচ্ছে মেবি এর আগের চ্যাপ্টারে এই দুইটা মনে হয় দেখতেছিলাম আর কি। তো এগুলা তো এখানে প্রমাণ লাগবে না, এখানে মুখস্থ টাইপের সূত্র হিসেবে মুখস্থ রাখতে হবে। তো আমরা কি প্রমাণ করব, যে সমষ্ণ প্রক্রিয়া থেকে রুদ্রতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে গামা গুণ খাড়া। ঠিক আছে, গামা গুণ বেশি হবে। তো আমি একটা যদি কথা বলি, যে সাপোজ ধরেন যে সমষ্ণ প্রক্রিয়ায় একটা মান আসছে, যে কোনো ধরনের মান, ঠিক আছে, সাপোজ ধরেন যে কোনো মান আসছে, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কি হবে, গামা গুণ খাড়া হইতে গেলে এই মানের সামনে একটা গামা আসতে হবে। সাপোজ এই মানের সামনে যদি 2 আসে, তাহলে মানের সামনে কি আসছে, একটা 2 আসছে, ঠিক আছে, তাহলে এই মানের থেকে এই মানটা কত গুণ বেশি, 2 গুণ। যদি 3 আসে, তাহলে এটার থেকে এইটা কত গুণ বেশি, 3 গুণ। অনুরূপ ভাবে যদি আমাদের এখানে হচ্ছে গামা গুণ বেশি আসবে, সেহেতু এর সামনে একটা গামা যদি আসে, মানের সামনে মানটা আমরা বের করব, মানটা যাই আসবে বের করব আমরা। মানের সামনে যদি একটা গামা আসে, যে সমস্ত প্রক্রিয়ায় যে মানটা আসবে, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ওই একই মান আসবে, কিন্তু ওর সামনে একটা কি থাকবে, গামা থাকবে। তাহলে আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখেন যে সমষ্ণ প্রক্রিয়া হতে আমরা পাই যে পিভি ইকুয়াল ধ্রুবক। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ব্যবকলন করি, তাহলে এটা দেখেন যে আমরা হচ্ছে ব্যবকলনের সূত্র থেকে জানি যে এটাকে আমরা ইউ, এটাকে যদি ভি কল্পনা করি, ঠিক আছে, পি কে আমরা ইউ এবং ভি কে আমরা ভি কল্পনা করলাম, তাহলে ইউ ডট ভি এর যে সূত্র, ইউ ডট ভি এর সূত্র কি, যে ইউ ঠিক, এবার হচ্ছে কি ভি এর অন্তরীকরণ প্লাস ভি ঠিক ইউ এর অন্তরীকরণ, তাই না? তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখেন যে ব্যবকলন করি, তাহলে পি ঠিক, এই যে পি ঠিক, পি মানে কি ইউ, ঠিক আছে, পি ঠিক ভি এর অন্তরীকরণ, তাহলে ভি এর অন্তরীকরণ ডিভি। আবার কি ভি ঠিক, যে ভি ঠিক পি এর অন্তরীকরণ মানে কি ডিপি, পি এর অন্তরীকরণ ইউ মানে কি টি, তাই না? তাহলে ডিপি। আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে দেখেন যদি আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আহ আমরা এই পাশে বা এখানে আছে পি ডিভি, এটাকে রাখে দিলাম, আর এই অংশটাকে এই পাশে যদি পার করে দিই, তাহলে কি হবে আমাদের, মাইনাস ভি ডি টি হবে, তাই না? এটা এরকম হবে। এখন আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে কি কাজ করতে পারি আমরা, এখান থেকে আমরা হচ্ছে ডিপি টাকে এ পাশে রাখে দেব, ডিপি কে যদি রাখে দেই, আর এখান থেকে আমরা যে এই যে ডিভি কে আমরা যদি এ পাশে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে ডিভি এ পাশে নিয়ে আসলাম। আর তাহলে এখানে কি থাকে, ডি এবং পি রাখছি, তাহলে ভিটা ওই পাশে যাবে, তাহলে ভিটা ওই পাশে গেলে এখানে পি আছে, তাহলে মাইনাস থাকবে গেল পি ডিভাইডেড বাই কি হইলো, ভি হইলো। ঠিক আছে, তাহলে এইটাই মূলত এখানে করা হয়েছে। এখন এখানে দেখেন এই যে এইটা কিন্তু আমাদের ঢাল বা মান, ঠিক আছে, ঢাল বা মান। তো ঢাল, ঢাল কি, যে কোন লেখের আমরা হচ্ছে ঢালের সংখ্যা থেকে দেখতেছিলাম যে কোন লেখের কি ধনাত্মক দিকের সাথে যে কোণ, এইটার হচ্ছে ট্যানজেন্ট কে মূলত ঢাল বলা হয়। তো ট্যান ইকুয়াল আমরা কি জানি, ট্যান ইকুয়াল আমরা কি জানি বলুন তো, ট্যান ইকুয়াল আমরা জানি লম্ব ভাগ ভূমি, তাই না? লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে লম্ব কি পি, আর ভূমি কি ভি, তাহলে আছে পি ভাগ ভি। মূলত বিষয়টা এইরকম আর কি, যে এটা আপনার এভাবে মনে রাখতে পারেন। আমি একটু সহজ করে বললাম আর কি, যে মূলত আমরা এই যে ডিপি ভাগ ভি, এটার ঢালটা পাইলাম আমরা মাইনাস পি ভাগ ভি, ঠিক আছে, মাইনাস কি পি ভাগ ভি। তো
এখন আমরা আবার কি এই যে ডিপি ভাগ ডিভি নির্ণয় করব, নির্ণয় করে আমরা এর সামনে একটা যদি গামা নিয়ে আসতে পারি, এটার তো একটা মান আসছে, ঠিক আছে, ঢাল বা নথি বলা হয় এটাকে, ঢাল বা কি নথি, নথি বা এটা ঢাল। তো যাই হোক, তাহলে এই যে এই ঢাল বা নথি যেটা আসলো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, এখন রুদ্রতা প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা এর সামনে একটা গামা মাইনাস পি ডিভাইডেড বাই ভি নিয়ে আসতে পারি, তাহলে কি আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা রুদ্রতা প্রক্রিয়াটার ক্ষেত্রে আমরা আবার বিবেচনা করি। তাহলে এটাকে আমরা লিখে দিলাম যে এখান থেকে দেখা যায় যে সমষ্ণ লিখে নতি বা ঢাল মাইনাস পি ডিভাইডেড বাই ভি, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমাদের এখানে যে মানটা আসছে, ঠিক আছে, মূলত এটাই হচ্ছে কি এর ঢাল বা নথি, এটা আপনাকে এভাবে মনে রাখতে হবে। এখন দেখেন যে আবার রুদ্রতাপ প্রক্রিয়ায় মানে এটার যে মানটা আসছে, এখন পরবর্তীতে আমরা আবার ডিপি ভাগ ডিভির মান নির্ণয় করবো, মান নির্ণয় করে যদি সামনে একটা গামা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আবার রুদ্রতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক, এটা আপনাদের আগে থেকে জানা থাকতে হবে অথবা মুখস্থ রাখতে হবে, যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পিভি গামা ইকুয়াল ধ্রুবক। ওকে, এখন পিভি গামা ইকুয়াল ধ্রুবক লিখে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে ধ্রুবকের যদি আমরা ব্যবকলন করি সেক্ষেত্রে কিন্তু জিরো আসে, ঠিক আছে। তো আপনারা ক্যালকুলাস মোটামুটি শেষ করছেন, আপনারা এগুলো জানেন, এখন তারপরে একটু বলে দিচ্ছি। তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবকলন করব, তো ব্যবকলন করলে এটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তো ইউ এবং ধ্রুবককে তো ব্যবকলন করলে জিরো হয়ে যাবে। এখন পি ঠিক ভি এর অন্তরীকরণ, তাই না? তাহলে পি ঠিক ভি এর অন্তরীকরণ কি, ভি ভি কি ধরছি, ভি গামা ধরছি, ভি গামা প্লাস, এবার কি ভি ঠিক মানে কি ভি গামাটা ভি, এবার হচ্ছে পি এর অন্তরীকরণ, তার মানে ডিপি। এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, এখানে তো পি থাকলো, আর এটাকে অন্তরীকরণ করলে কি হবে, পাওয়ারটা সামনে আসবে, তাহলে গামা, এবার হচ্ছে ভি, এই পাওয়ার থেকে এক কমবে, ঠিক আছে, যেহেতু এটা এক্স না বা কি, আমরা এই সূত্র থেকে কি জানি, ব্যবকলনের সূত্র থেকে যদি এরকম থাকে সেক্ষেত্রে আবার কি হয়, এটার অন্তরীকরণ নিতে হয়, অর্থাৎ এটাকে আমরা আবার লিখবো যে ডি ভি, ঠিক আছে, এটা অন্তরীকরণের সূত্র। আপনারা হচ্ছে অন্তরীকরণের সূত্র এটা এটা দেখবেন যে ডি এক্স বাই ডি ওয়াই এর সূত্রটা দেখবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে এরকম হয় আর কি, যে কি হয় যে পাওয়ার থেকে পাওয়ার এটা যদি এরকম থাকে, পাওয়ার যদি এরকম থাকে এন থাকে, তাহলে এনটা সামনে আসে এক্স থেকে, এক্স থাকবে এন মাইনাস ওয়ান, সাথে কি থাকবে, সাথে আবার হচ্ছে ডিএক্স থাকবে বা ডিএক্স বাই ডিওয়াই থাকে, ঠিক আছে, ডিএক্স বাই ডি ওয়াই, এটা যে কথা ডিএক্স একই কথা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনারা বেসিক সূত্র আপনারা জানেন, তো সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু কি এটা লিখলাম, ঠিক আছে, প্লাস এবার হচ্ছে আমাদের এটা তো যা আছে তাই থাকবে, তাহলে এখানে আর কোনো হচ্ছে না, কোনো কিছু লাগতেছে না, তাহলে এখানে হচ্ছে ভি গামা ডি পি। ওকে, এখন আমরা এই যে এখানে কি গামা মাইনাস ওয়ান মানে পাওয়ার থেকে এক কমবে, এখন আমরা এটাকে কি লিখতে পারি, মানে পি থাকলো, এখানে হচ্ছে গামা, আর এই যে ভি গামা মাইনাস ওয়ান এটাকে একটু আমরা ভেঙে লিখতে পারি যে ভি গামা ইন্টু ভি, সরি, একটু দেখি কালারটা চেঞ্জ করে নেই, এখানে তাহলে আমাদের পি থাকবে, এখানে গামা, আর এই জায়গাটাকে আমরা একটু ভাঙাই নেব, তাহলে ভি গামা ইন্টু ভি ইনভার্স ওয়ান, এটাও লিখতে পারি, কারণ কি সূচকের নিয়ম অনুযায়ী বেস গুলা যদি একই থাকে তাহলে পাওয়ার গুলা কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তো যোগ হয়ে গেলে তাহলে ভি থাকবে আর গামার সাথে ওয়ান যোগ হয়ে যাবে, মানে গামা মাইনাস ওয়ান আগেরটাই পাবো, ঠিক আছে, ইন্টু ডিভি তো এখানে আছে প্লাস ভি গামা ডি পি, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি করব, ভি গামাটাকে কমন নিয়ে নেবো, ঠিক আছে, ভি এই যে গামা আছে এটাকে যদি আমরা কমন নেই, ভি গামা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকবে আমাদের, এখানে থাকবে পি গামা থাকবে, আর এটাকে তো আমরা বের করে নিছি, তাহলে আমরা হচ্ছে পি গামা, এখন এখানে কি আছে, ভি ইনভার্স ওয়ান আছে, তো ভি ইনভার্স ওয়ানটাকে আমরা এভাবে লিখতে পারি আবার, যে ওয়ান ডিভাইডেড বাই ভি, এটাকেই আবার লেখা যায় কি ভি ইনভার্স ওয়ান, তাহলে এটাকে আমরা ভাগ আকারে দিয়ে দেবো, যেহেতু সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ডিভাইডেড বাই ভি লিখে দিলাম, ঠিক আছে, ইন্টু কি ডি ভি, এই যেটা তো সাথে আছে প্লাস, তাহলে এখানে আমাদের হচ্ছে এই যে ভি গামা আমরা বের করে নিয়েছি, কমন নিয়েছি, তাহলে চলে গেছে, এখানে কি থাকবে শুধু ডি পি থাকবে, ঠিক আছে, ইকুয়াল, এখানে কি আছে জিরো, তাহলে ইকুয়াল জিরো,
তো পরবর্তী লাইনে যদি আমরা একটা কাজ করি, এখানে উপরে দেখেন, এখানে এই যে এই ভি গামা, এটাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে কি হয়ে যাবে, শূন্য ডিভাইড বাই কোনো কিছু থাকলে শূন্যই হয়ে যায়। তাহলে আমরা এই অংশটাকে নিয়ে শুধু কাজ করতে পারবো। তাহলে এই অংশটাকে নিয়ে যদি নিয়ে কাজ করি, তাহলে আমরা এই যে ডিপি যা আছে এটাকে যদি এই পাশে রাখে দেই, আর এই পুরো অংশটাকেই যদি আমরা এই পাশে পার করে দেই, তাহলে এই পাশে প্লাস ছিল, এই পাশে যদি যায় কি হবে, মাইনাস হবে পি গামা ডিভাইডেড বাই কি ভি, এখানে ডিভি ছিল ডিভি, ঠিক আছে। বা পরবর্তীতে যদি আমরা এখানে কিন্তু কি আসছে জন্য মাইনাস চলে আসছে, ঠিক আছে। পরবর্তী লাইনে যদি আমরা করি ডিপি ডিভাইডেড বাই এই ডিভিটাকে যদি এই পাশে পার করে দিই, তাহলে এটা গুণ অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে কি হবে, ভাগ হবে, ডিভি ইকুয়াল, তাহলে এই গামাটাকে আমরা এই পাশে এভাবে লিখতে পারি, বা মাইনাস, কিংবা মাইনাসটা এখানেই দেন, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা এটাকে এভাবে লিখি একবারে, মাইনাস গামা আর কি এই যে পি গামা ডিভাইডেড বাই ভি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম এখানে জানো, এই গামাটাকে সামনে নিলাম, ঠিক আছে, এই গামাটাকে গুণ অবস্থায় আছে না, সামনে নিলাম, এই যে পি ডিভাইডেড বাই ভি, তাহলে এইভাবে লেখা যাচ্ছে এটা, মানে এই যে গামাটা এটার সাথে গুণ অবস্থায় আছে, এটাকে সামনে নেওয়া যায় বা একই কথা, ঠিক আছে। তাহলে এখানে দেখেন যে ডিপি ভাগ ডিভি ইকুয়াল কি আসছে, মাইনাস গামা পি ডিভাইডেড বাই ভি, এই যে সেটাই এখানে লেখা আছে, ঠিক আছে। এটা একই কথা, মানে গামা গুণ হয়ে গেল কিন্তু এটা, ঠিক আছে, আগে ছিল এইটা, পরে পাইলাম কি এইটা, তার মানে আগের মানের সাথে গামা গুণ কি রুদ্রতাপ প্রক্রিয়া বেশি হয়েছে। তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল যে অতএব রুদ্রতাপ লেখের নতি হচ্ছে মাইনাস গামা পি ডিভাইডেড বাই ভি। এখন দেখা যায় যে রুদ্রতাপ লেখের নতি সমষ্ণ লেখের নতি অপেক্ষা গামা গুণ বেশি, ঠিক আছে। সুতরাং সিদ্ধান্ত দেওয়া যায় যে রুদ্রতাপ লেখ সমষ্ণ লেখ অপেক্ষা খাড়া বা গামা এর মান সর্বদা এর থেকে কি বেশি, ঠিক আছে, একের থেকে অধিক। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। প্রথম বর্ষের আমাদের নন মেজর একটা সাবজেক্ট ফিজিক্স 2, তো ফিজিক্স 2 এর আমরা হচ্ছে চ্যাপ্টার 4 করতেছিলাম, গুরুত্বপূর্ণ যে থিওরাম গুলো ছিল, এর মধ্যে আমরা আজকে একটা থিওরাম নিয়েছি, এটা হচ্ছে কি দেখেন, যে প্রমাণ করতে হবে অন্তস্থ শক্তি, অর্থাৎ অন্তস্থ শক্তিকে তো ইউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, অন্তস্থ শক্তি ইকুয়াল, এখানে একটা ফাংশন দেওয়া আছে, যেখানে এখানে একটা দেখতেছেন যে এফ মাইনাস টি এবং ডেল এফ ডেল টি, এখানে ভি দেওয়া আছে, যেখানে এফ হচ্ছে হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশন। তো এই কথাটার সাথে হয়তো বা নতুন আপনারা পরিচিত যে হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশনকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো আহ আমাদেরকে মূলত এটা প্রমাণ করতে হবে, তো আমরা চলুন প্রমাণ করি। তো প্রমাণ করার আগে কিছু বিষয় আমি একটু বলে নেই, সেটা হচ্ছে এখানে দেখেন প্রশ্নে তো দেখতেই পাচ্ছেন যে অন্তত শক্তিকে মোটামুটি তাহলে ইউ দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানকার যে এই এফ কে হচ্ছে হেলমহোল্টজের মুক্ত শক্তি ফাংশন বলা হয়, ঠিক আছে। এবং এই এফ ইকুয়াল কি লেখা যায়, এটা আমরা সূত্র একটা আছে, সেই সূত্রটা দেখবো। তো তার আগে আমরা হচ্ছে তাপ গতি, যখন আমরা তাপ গতিবিদ্যা নিয়ে যখন কথা বলি, তখন মূলত কয়টা বিষয় লক্ষ্য করতে পারি, চারটা বিষয়। একটা হচ্ছে কি চাপ, এটাকে দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা, একটাকে আয়তন, এই কথাটা আসে, এটা ভি দ্বারা, তাপমাত্রা টি দ্বারা, এবং এনট্রপি এটা হচ্ছে কি এস দ্বারা। মূলত এই চারটা হচ্ছে কি তাপগতীয় সিস্টেমের মধ্যে তাপগতীয় ফাংশন যখনই আসে তখন এই কথাবার্তা এগুলো আমরা দেখতে পাই না। এর বাইরেও আমাদের তাপগতীয় ফাংশন আরো 4 প্রকার আছে, যেগুলোকে আমরা হচ্ছে বিভিন্ন সূত্র আকারে দেখতে পাই, সেগুলো আমি একটু যদি দেখাই নেই আপনাদেরকে। যে একটা হচ্ছে কি আহ অন্তর্নিহিত শক্তি ডি ইউ ইকুয়াল লেখা যায় যে ডি কিউ মাইনাস পিডিভি, ঠিক আছে। এটা অন্তর্নিহিত শক্তি যদি আমাদেরকে কখনো বের করতে বলে, তখন আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু বের করতে পারবো। এরপর হচ্ছে হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশন, যেটা আমরা একটু আগে যে বইয়ে দেখলাম প্রশ্নে আছে যে এফ, তো এই এফ ইকুয়াল আমরা লিখতে পারবো, এটা হচ্ছে হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশনের সূত্র, যে ইউ মাইনাস টিএস, ঠিক আছে, ইউ মাইনাস কি ইউ মাইনাস টিএস, এটা হচ্ছে হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশন। তো আমরা প্রশ্নে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে মোট তাপ, এই মোট তাপ ইকুয়াল এই সূত্রটা ব্যবহার করা হয়ে থাকে, যে এইচ ইকুয়াল ইউ প্লাস বিভি। আর গিবস এর একটা সূত্র আছে যে এইচ ইকুয়াল এইচ মাইনাস টিএস, তো যখন যেটার সাথে সম্পর্ক আসবে তখন আমরা সেটা বের করতে পারবো। তো এখন আমাদের কাজে লাগতেছে কি, যে এফ দেওয়া আছে, তো এফ সম্পর্কিত যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা প্রশ্নের মধ্যে ব্যবহার করব। তাহলে আগে থেকে একটা ধারণা থেকে গেল আপনাদের যে মুক্ত শক্তির হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশনের সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল ইউ মাইনাস টিএস, ঠিক আছে। তো আমরা এখন এটা প্রমাণ করব।
দেখেন খুবই সহজ, আর যেহেতু এগুলা থিওরি টাইপের প্রশ্ন, অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, আপনাদের ধারণ ক্ষমতায় বেশি থাকতে হবে আর কি। এখন এটা আমরা হচ্ছে প্রমাণ করার জন্য প্রথমে আহ ধরে নেব বা মনে করব, যেহেতু এটা থিওরাম টাইপের একটা প্রশ্ন, যে কোন তাপগতীয় সিস্টেমের চাপ, আমরা এগুলা জানি যে সিস্টেমের চাপ, আয়তন, তাপমাত্রা, এনট্রপি এবং এর অন্তরীকরণ শক্তি যথাক্রমে কি, যে চাপকে পি দ্বারা, আয়তনকে ভি দ্বারা, এরপর হচ্ছে তাপমাত্রাকে টি দ্বারা, এরপর হচ্ছে এনট্রপিকে এস দ্বারা, এবং হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে ব্যবস্থা নিয়ে আমরা কথা বলতেছি বা সিস্টেম, এই ব্যবস্থা বা সিস্টেমে ডি কিউ পরিমাণ তাপ সরবরাহ করা হইলে, ঠিক আছে, ডি কিউ পরিমাণ কি তাপ যদি সংগ্রহ সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এটা জানি, আমাদের ইন্টারমিডিয়েটে ছিল যে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস পি ডিভি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এই সূত্রটা জানি, তো এই সূত্রটা অবশ্যই কি মুখস্থ থাকতে হবে, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এইটাই মূলত, ঠিক আছে। যদি ডি কিউ পরিমাণ তাপ সংগ্রহ করা হয় এই সিস্টেমে, সেক্ষেত্রে তাপগতিবিদ্যার সূত্রটা এরকম হয়। এখন এখানকার এই যে ডি ইউ, এই যে এখানে যে ডি ইউটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, এবং এখানে যে পিডিভি আছে, এই পিডিভিটা হচ্ছে মূলত কি কৃতকাজ, ঠিক আছে। তো এই কথাবার্তাগুলো এখানে লিখে নিতে হবে। এবং এন্ট্রপি নামে একটা কথা আছে, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাই না? তো এই এন্ট্রপিটা কি, যে এন্ট্রপি হচ্ছে কোন যন্ত্রে তাপের সাপেক্ষে তাপমাত্রার পরিবর্তনের হার, সেটাকে এন্ট্রপি বলা হয়। তো তাপমাত্রার পরিবর্তনের হার, কোনো কিছু হার বের করতে গেলে মূলত আমরা কি করি, সময় দ্বারা ভাগ করে দেই, তাই না? বিক্রিয়ার হার, যেগুলো পড়াশোনা করছিলাম, তো এরকম যে যখন আমরা হচ্ছে ডিকিউ পরিমাণ তাপ নিয়ে আসতেছি, সেক্ষেত্রে এর পরিবর্তনের হার যখন বের করব, ডিএস, মূলত এন্ট্রপি ডিএস, এটা হচ্ছে কি এই কোন যন্ত্রের সিস্টেমে যে হচ্ছে তাপ আছে, এটার সাপেক্ষে তাপমাত্রার পরিবর্তনের হার, সেটাই হচ্ছে এন্ট্রপি। তো তাপমাত্রার পরিবর্তনের হারকে প্রকাশ করা হবে তাহলে ডি কিউ বাই ডিটি দ্বারা, কারণ সময় দ্বারা তাপমাত্রাকে যদি আমরা হচ্ছে ভাগ দেই, তাহলে সেটা হবে কি, তাহলে এন্ট্রপি, ঠিক আছে। তাহলে এন্ট্রপি বিষয়টা বুঝলাম। তো এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হবে কি, ডিএস ইকুয়াল ডি কিউ ডিভাইডেড বাই টি। এখন এখান থেকে আমরা ডি কিউ এর মানটা ইজিলি বের করতে পারবো, টিটাকে শুধু যদি এই পাশে পার করে দেই, তাহলে কি হবে, ডি কিউ ইকুয়াল টি ডি এস। আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। এখন দেখেন যে এই ক্ষেত্রে হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশন আমরা একটু আগে দেখে আসলাম, যে এফ ইকুয়াল ইউ মাইনাস টি এস, এটা আমরা হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশন হিসেবে লিখবো, ঠিক আছে। এটা একটা কি সূত্র। তাহলে আপনাদেরকে প্রথমে এই সূত্রটা যদি মুখস্থ থাকে, বাকি কথাগুলো বলতে পারবেন, যেখানে কি ডিইউটা অভ্যন্তরীণ শক্তি এবং পিডিভিটা কি কৃত কাজ। এখন এন্ট্রপির পরিবর্তন এস ইকুয়াল, এটাও একটা সূত্র, যে আত্মসংজ্ঞাও তো বলে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে তাপমাত্রাকে টি দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে সেটা হবে কি এন্ট্রপির পরিবর্তন। এখন হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশন, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এটা তো আমি আগেই দেখাই নিলাম। এখন এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে পুরা সমীকরণ, যেটাকে 3 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে আমরা অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করলে আমরা হচ্ছে ডিডি এক্স ওয়াই আমরা লিখতে পারি, অথবা আমরা হচ্ছে শুধু ডিইউ যদি লিখি, সেটাকেও বলা হবে কি অন্তরীকরণ। তো এই যে আমরা হচ্ছে এফ এর সামনে একটা ডি দিলাম, তাহলে এটা এফ এর অন্তরীকরণ হলো ডিএফ। এখন ইউ কে অন্তরীকরণ করলে ডি ইউ হবে, এবং টি এস এর এখানে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ইউভি সূত্র, তাই না? টি এস এর এখানে তো ইউভি সূত্র কি, যে একবার হচ্ছে ইউ ঠিক ভি এর অন্তরীকরণ, আবার কি ভি ঠিক ইউ এর অন্তরীকরণ। তো তদ্রূপ ভাবে আমরা এখানে লিখলাম, প্রথমে ইউ ধরলাম কি টি কে, তাহলে টি ঠিক ভি এর অন্তরীকরণ ডিএস মাইনাস, এবার হচ্ছে কি ভি ঠিক মানে এস ঠিক ইউ এর অন্তরীকরণ, তাহলে ডিটি। আর এখানে কেন মাইনাস আসছে, কারণ আপনি যখন মাইনাসটাকে সামনে কমন নিয়ে এটা করবেন, করে আবার হচ্ছে কি করবেন, যোগ আকার থাকে না, মূলত ইউ আর ভি এর সূত্রটা কি, ইউ ঠিক ভি এর অন্তরীকরণ প্লাস ভি ঠিক ইউ এর অন্তরীকরণ, তাই না? তো এটার সামনে একটা কি আছে, এই যে মাইনাস আছে, তো মাইনাসটাকে দ্বারা যখন গুণ করে দেওয়া হয়, তখন এটার সামনে মাইনাস আসবে, এই প্লাসটাও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যে কারণে এটা এরকম আসছে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে টিডিএস, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এখানে কিউ লিখতে পারবো, তাই না? তাহলে টিডিএস এর পরিবর্তে আমরা হচ্ছে কিউ লিখে দিলাম, আর এটা যা আছে তাই। এটা কই থেকে আসছে, 2 নম্বর সমীকরণ থেকে আসছে, চাইলে নোট করে দিয়ে দিতে পারেন। আবার এই যে ডি কিউ ইকুয়াল আমরা কি পাইছি, ডি ইউ প্লাস পিডিভি। তো আমরা হচ্ছে ডি কিউ এর পরিবর্তে ডি ইউ প্লাস পিডিভি আমরা অ্যাপ্লাই করে দিলাম।
এখন আমরা এই লাইনটাকে এই যে মাইনাসটা যদি গুণ করে দেই পুরোটাতেই, তাহলে কি হবে? আমরা ডি ইউ মাইনাস, তাহলে ডি ইউ, এখানে মাইনাস পি টিভি, এরপরে মাইনাস এস ডি টি তো আছে এখানে। তাহলে এই ডি ইউ কাটা যাবে, তাহলে মাইনাস পিডিভি এবং মাইনাস এস ডিটি থাকবে। তাহলে মাইনাস পিডিভি এবং মাইনাস এস ডিটি আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এটা কিসের মান বের করলাম? এই মানটা বের করলাম আমরা ডিএফ এর মান, তাই না? তো আমরা এখানে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে দেখেন যে এইটা ইকুয়াল মাইনাস এস। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে এই ফাংশন থেকেই কিন্তু হয়েছে। এটা মূলত আমরা কি করছি, ডিএফ এর মান বের করছি। তো এখান থেকে দেখেন যে যখন আমি কি করব, এখানে এই যে ভি দেব, মানে ভি স্থির সাপেক্ষে আমি এখন করতেছি। তো ভি স্থির মানে ভির মানটা 0। তো এখানে ভি কার সাথে আছে? এ রাশিটার সাথে আছে। তাহলে ভির মান যদি 0 হয়, সবগুলা তো গুণ অবস্থায় আছে, তার মানে এই পুরাটাই কি হবে? 0 হবে। তখন কি থাকবে? শুধু মাইনাস এস ডি টি থাকবে এখন, তাই না? এখন আমরা এই ডিটি টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই যে এরকম হবে, পুরোটাই এই পাশে আসবে ডিটি, এবং এটাকে আমরা আংশিক অন্তরীকরণ ফাংশনের সাহায্যে লিখতে পারবো। সেক্ষেত্রে ডেল এফ ডেল টি, ডি এর পরিবর্তে ডেল এফ ডেল টি আমরা লিখতে পারবো। এরপরে কি আমরা হচ্ছে যেহেতু ভিটাকে স্থির ধরে এটা কাজ করতে দিই, সেহেতু আমরা এখানে কি করব, ভি একটা দিয়ে দেবো। তাহলে ডিটিটা এই পাশে আসছে, এখানে তাহলে শুধু কি থাকবে? মাইনাস এস থাকতেছে, কিন্তু মাইনাস এস, আশা করি বুঝতে পারছেন। এখন এখানে আমরা লিখবো কি, যে এস ইকুয়াল, আমরা এই মাইনাস যা আছে মাইনাসটাকে এভাবে পার করে দিতে পারি, বা পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এর সামনে একটা মাইনাস আসবে। তাহলে এস ইকুয়াল আমরা লিখতে পারবো মাইনাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল টি আর ভি। ঠিক আছে। এখন 3 নাম্বার যে সমীকরণ আমাদের ছিল, দেখেন 3 নাম্বার যে সমীকরণটা পাইছি, এই সমীকরণটা আমরা মানটা বসাবো। 3 নাম্বার সমীকরণে আমরা ধরে নিয়েছিলাম যে এফ ইকুয়াল ইউ প্লাস টিএস। ঠিক আছে। তো এখানে আমরা মানটা কিন্তু বসাই দেবো। আমরা মান পাইলাম কি, এই যে এখানে এস এর মান পাইলাম না সর্বশেষ, এস ইকুয়াল যে মানটা পাইলাম, তাহলে এ মাইনাস টি, এরপরে এস এর মানটা বসাবো। তাহলে এই যে 3 নাম্বার সমীকরণ ব্যবহার করে পাই, 3 নাম্বার সমীকরণে কি ছিল? এফ ইকুয়াল ইউ মাইনাস টি এস, তাই না? যে এফ ইকুয়াল ইউ, সরি এটা বড় হাতের ইউ হবে, ইউ মাইনাস টি এস। তো এখানে আমরা হচ্ছে এস এর মান পাইছি, তাহলে ইউ মাইনাস টি, আর এস এর মান কি পাইছি? মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দেই একটা, মাইনাস এস এর মান আমরা পাইলাম এই যে ডেল এফ ডিভাইডেড বাই ডেল টি আর কি ভি। এখন এই মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস হবে। তাহলে ইউ প্লাস এই অংশটা থাকতেছে টি ইন্টু এই অংশটা, এই জন্য কি ইউ প্লাস টি ইন্টু ডেল এফ ডেল টি ভি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ইকুয়াল আবার কি হবে, ইউটাকে যদি আমরা এ পাশে রাখি, এই পুরোটাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে এফ মাইনাস টি ডেল এফ ডেল টি ভি এটা হয়, তাই না? তাহলে আমরা এখন এখান থেকে আমাদের এইটাই প্রমাণ কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি। আমাদের দেখেন যে আমাদেরকে এটা প্রমাণ করতে বলছিল যে ইউ ইকুয়াল এফ মাইনাস টি, এই অংশটা প্রমাণ করতে বলছিল। তাহলে এইটাই মূলত কি হেলমহোল্টজ এবং অন্তঃশক্তির মধ্যকার ফাংশনের সম্পর্ক। ঠিক আছে আপনাদের, তাহলে এই পর্যন্ত লেখলে উত্তরটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবার পরীক্ষায় আসতে পারে। আমি একটু বলে দেই যে এটা কত সালে আসছিল। এটা হচ্ছে আহ আমাদের এই প্রশ্নটা আসবেই আবার। ঠিক আছে, এই প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হইলে এইটাই হবে। এটা হচ্ছে 13-তে, এরপরে হচ্ছে 15-তে, এরপরে হচ্ছে সর্বশেষ 18-তে প্রশ্নটা আসছিল। তো আশা করি বুঝতে পারছেন। আমরা আজকের ক্লাসটি এখানে শেষ